হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি ছোট গল্প আলোচনা করব। গল্পটার নাম দ্য ইন্ট্রুশন। লিখেছেন শশী দেশপান্ডে। গল্প শুরু করার আগে শশী দেশপান্ডে সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে। শি ওয়াজ বর্ন ইন ধারওয়াড, কর্ণাটকা in 1938. She was the second daughter of the Kannada dramatist and writer Adya Rangacharya. She published her first collection of short stories in 1978 and her first novel, The Dark Holds No Terror, in 1980. She won Sahitya Academy Award for the novel That Long Silence in 1990, and she also was awarded Padma Shri in 2009 for the same novel. Deshpande has written 4 children's books, a number of short stories, 9 novels, besides several essays available in volume entitled Writing from the Margin and Other Essays. This is the picture of Shashi Deshpande. Let's see her works. First one, The Dark Holds No Terror. This is her first novel, published in 1980. Next, If I Die Today, Come Up and Be Dead, Roots and Shadows, That Long Silence, published in 1989. The Intrusion and Other Stories, published in 1993. A Matter of Time, The Bending Vine, Small Remedies, Moving On, In the Country of Deceit, Shadow Play, Alf. She wrote children's book. First one, A Summer Adventure, The Hidden Treasure, The Only Witness, The Narayanpur Incident. He wrote memoir. The name of the memoir is Listen to Me. Now see The Intrusion and Other Stories, published in 1993. In this book, there are 19 short stories. The entitling short story is The Intrusion, which I am going to discuss today. The intrusion. Intrusion means forceful interruption, imposition without taking permission, যেটাকে বলা হয় অনধিকারের চর্চা, অনধিকার প্রবেশ, হস্তক্ষেপ. It is a feministic short story first published in her collection The Intrusion and Other Stories. The Intrusion and Other Stories বইটার মধ্যে দ্য ইন্ট্রুশন গল্পটা প্রকাশিত হয়। এই গল্পটা ফেমিনিস্টিক পার্সপেক্টিভ থেকে লেখা। এই গল্পের থিম কি? অনেকগুলো থিম রয়েছে, যেমন ম্যারিটাল রেপ, সেক্স উইদাউট ইমোশন, নস্টালজিয়া, লস অফ সেলফ আইডেন্টিটি। সেটিংটা দেখে নিই। সেটিং হচ্ছে ফিশিং ভিলেজ, সি শোর আর লজ। লজ বলতে হোটেল। এই গল্পের ক্যারেক্টারগুলো হলো ওয়াইফ, নাম দেওয়া হয়নি কোনো, শুধু বলা হয়েছে ওয়াইফ। সে ওয়াইফ হচ্ছে প্রোটাগনিস্ট এবং ন্যারেটর। তারপর রয়েছে হাজবেন্ড, আর পাবো সার্ভেন্ট, হোটেল বয়। দ্য রাইটার এক্সপ্লোরস এ ওয়ার্ল্ড darkened by the despair and unhappiness of women trying to break out of predefined roles of the patriarchal society. এই গল্পে লেখিকা এই পৃথিবীতে আবিষ্কৃত বা স্থাপিত কিছু পূর্ব নির্ধারিত ভূমিকা, যেগুলো পরিস্থিতিতান্ত্রিক সমাজ দ্বারা স্থাপিত, সেই নিয়ম কানুনগুলো ভেঙে ফেলার চেষ্টা করছেন। তার গল্পের নারী চরিত্রের হতাশা ও অস্বস্তির মধ্য দিয়ে তিনি এটা দেখাতে চাইছেন। গল্পে একজন সদ্য বিবাহিত নায়িকা রয়েছে, যার আত্মসম্মান ও আত্মবিশ্বাস তার পশুসম অসংবেদনশীল স্বামীর দ্বারা লঙ্ঘিত হচ্ছে। একজন গল্পকার হিসেবে দেশপান্ডের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তার সুস্পষ্টতা, যাকে বলা হয় লুসিডিটি, প্রাঞ্জলতা, ভিভিডনেস। দেখার মতো চোখ শশী দেশপান্ডেকে একজন শ্রেষ্ঠ ইন্দো অ্যাংলিকান রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার এই ছোট গল্পটি পড়ে বলা যায় যে শশী দেশপান্ডের সংবেদনশীলতা এমন একটা একাত্মতার পরিবেশ সৃষ্টি করতে পারে, যা আমাদের চিন্তাভাবনাকে কল্পনা করতে সাহায্য করে, আমাদের কল্পনা শক্তি বাড়িয়ে দেয়। গল্পে লেখিকা সমুদ্র সৈকত ও তার চারপাশের বায়ুমণ্ডলের একটি সুন্দর ও পরিচিত পর্যবেক্ষণ উপস্থাপন করেছে। নায়িকার সদ্য বিবাহিতা স্বামী কিছুটা ভীতিকর আচরণ ও কিছুটা যত্নশীল মনোভাব পাঠকদের মনে রহস্যের সঞ্চার করেছে। স্বামীর প্রতি স্ত্রীর এই অস্বাভাবিক আচরণ তখনই ঘটে যখন তারা একে অপরকে চিনতে ও বুঝতে পারে না, আর এটা ঘটে তখনই যখন তারা সম্পূর্ণরূপে পূর্ব অপরিচিত। শত চেষ্টার পরেও কিন্তু শেষ পর্যন্ত পুরুষের যে কামনা ও আবেগ, সেটা স্বামীটাকে তাড়িত করে এবং তাকে কাম লালসায় লিপ্ত করে। স্ত্রীর ইচ্ছা ও আত্মচেতনার বিরুদ্ধে গিয়ে সে কামনা পূরণ করতে চায়। মেয়েটি দেশপান্ডের গল্পের মহিলা চরিত্র। সে মেয়েটি যত না শারীরিক কষ্টে ভুগে, তার থেকেও বেশি সে মানসিক কষ্টে ভুগছে, কারণ
তার সমস্ত আত্মবিশ্বাস তখন ভেঙে চুরমার হয়ে যায়। মেয়েটি নিজেকে আর খুঁজে পাচ্ছে না যে এই পৃথিবীতে তার স্থান কোথায়। তার মেন্টালিটির কি কোনো দাম নেই, তার চিন্তা ভাবনার কি কোনোই মূল্য নেই, সে কি শুধু একটা ভোগ্যপণ্য সামগ্রী। এখানে ফিমেল সাইকোলজিকে দেশপান্ডে তুলে ধরতে চাইছেন। এই গল্পের সামারিটা আমরা দেখে নিই, গল্পটার মধ্যে কি রয়েছে। দ্য ন্যারেটর অ্যালং উইথ হার হাজবেন্ড ওয়ার ওয়াকিং থ্রু এ ন্যারো pathway towards a sea where they come across a fishing village. Then they crossed a sea and went uphill to a lodge, a hotel. The room in the lodge was very dirty and it had bed bugs on the bed and the food smelled of kerosene. The narrator was not at ease. He was not very comfortable for a single moment as she was wearing a heavy sari and high heels. On the beach, she could not even walk properly. While at lodge, she was feeling quite uncomfortable in the presence of her husband. The stealthy and secretive looks of the attendant and her husband's getting closer all the time was making the wife confused. She was escaping her husband's company. They are physically closer, but mentally there was no closeness. Suddenly, the narrator felt nostalgic about her paternal home and started thinking about the proposal of the groom's parents for the marriage. It was an arranged marriage. She was least asked to agree to the proposal, and the marriage was fixed without considering her past. She did not even knew why her husband had brought her to such a place for honeymoon, only to have her physical pleasure. But whenever he tried to hug her or kiss her, she had shown a sign of denial, refusal. That made the husband very angry. Ultimately, while the wife was in her deep sleep, the husband started pounding into her body forcibly and did sexual intercourse with her against her knowledge or permission. This made the female protagonist's self-esteem worthless. Her confidence and self-respect shattered to death suddenly, and she was only feeling the mental pain, let alone the physical pain. It is a title short story with a newly married woman whose self-respect is dishonored by the appalling treatment by her husband, whom she thinks as an intruder. এখানে প্রোট্যাগনিস্টের কাছে তার হাজবেন্ড হচ্ছে অনধিকার চর্চাকারী, কারণ তাদের মধ্যে মেন্টাল ক্লোজনেস তৈরি হয়নি। দ্য ওয়াল ইজ সেফার, এই কথাটা আছে টেক্সটার মধ্যে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইট রিফ্লেক্টস এ ওমেন হু ইজ উইলিং টু রিজাইন ইনটু আইসোলেশন অ্যান্ড রিজয়েসেস অ্যাট দ্য ওয়াল অ্যাজ এ সিম্বল অফ সেফটি। চার দেওয়াল তার কাছে একটা সেফটি হিসেবে দেখা দিচ্ছে। নিজেকে কনফাইন করা, আইসোলেশন করা, সেপারেশন করে রাখার মধ্যে সে সেফটি খুঁজে পাচ্ছে। দিস প্যাট্রিয়ার্কাল সোসাইটি ইজ নট গিভিং হার এ মেন্টাল স্যাটিসফ্যাকশন অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। মেয়েদের এই সমাজ, মেয়েদের মেন্টালিটি, মেয়েরা সমাজে কি করে থাকে সেটাকে পান্ডে দেখেছেন উইথ দ্য স্পেকটেকল অফ এ ফেমিনিস্ট। ডক্টর হেমাং দেসাই টু অ্যাসার্টস ইন হার পেপারটার নাম হচ্ছে ডেজায়ার অফ মথ ফর স্টার, কোয়েস্ট ফর অর্গ্যানিক লিভিং ইন শশী দেশপান্ডেস দ্য ইন্ট্রুশন অ্যান্ড আদার স্টোরিজ। এটার মধ্যে তিনি দেখাচ্ছেন দ্যাট দেশপান্ডে ইজ pointedly devoted to the task of unearthing and unbosoming a well-estimated account of deep-seated reality of female psyche and its operation in post-colonial context. আমরা পোস্ট কলোনিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বিচার করতে পারি। কলোনাইজেশন, এখানে আমরা ফিজিক্যাল কলোনাইজেশনের কথা বলতে পারি, যেখানে ফিমেল বডিকে, ফিমেল আইডেন্টিটিকে দখল করে নিচ্ছে মেল। মেল সোসাইটি ফিমেল সোসাইটিকে ডমিনেট করছে এবং তাদের উপর প্রভুত্ব আরোপ করেছে। ফিমেল সোসাইটি, ফিমেল সেকশনকে দেখা হয় আদার হিসেবে, আর মেল সোসাইটিকে দেখা হয় ডমিনেটেড ক্লাস, ডমিনেটেড সেকশন। দেশপান্ডে সেই অপারেশন, সেই যে সাপ্রেসড মেন্টালিটি অফ দ্য ফিমেল সেকশন, যেটা ফিমেল সাইকোলজির মধ্যে রয়েছে, সেই সাইকোলজিটাকে বাইরে এনে দেখাতে চাইছেন দেশপান্ডে। দ্য প্রোটাগনিস্ট ইন দ্য ফার্স্ট স্টোরি টাইটেলড দ্য স্টোন উইমেন, এই গল্পের মধ্যে প্রোটাগনিস্টকে স্টোন উইমেন হিসেবে দেখানো হচ্ছে। কারণ হচ্ছে সে দেশপান্ডের মুখপাত্র,
দেশপান্ডে তার মধ্য দিয়ে পেট্রিয়ার্কির বিরোধিতা করতে চাইছেন, পেট্রিয়ার্কির বিরুদ্ধে গিয়ে প্রোটেস্টিভ মেন্টালিটি দেখাতে চাইছেন। সেই জন্য এখানে প্রোটাগনিস্টকে স্টোন উইমেন বলা হয়েছে। আর যে প্রোটাগনিস্ট তার বিয়ে হয়েছে 5 মাস আগে এবং তারা এখন হানিমুনে গিয়েছে। ওখানে গিয়ে একটা টেম্পল দেখতে পাচ্ছে। The temple was endowed with the statues of women, lush-bodied, high-breasted women carved on rectangular, leaning provocatively out of them. এটা সিম্বলিক। এই মন্দিরের যে ফিমেল বডিগুলো, ফিমেল স্ট্রাকচার স্ট্যাচুগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভেরি লাস্টফুল আর্টিস্টিক ওয়ার্কস, যেগুলো ফিমেল বডিটাকে হাইলাইট করার চেষ্টা করেছে, যেটা মেল গেজটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। ওখানে মূর্তিগুলোর মধ্য দিয়ে দেশপান্ডে দেখাতে চাইছেন ফিমেল বডি ইজ নাথিং বাট দ্য গ্র্যাটিফিকেশন অফ দ্য মেল ডেজায়ার। উইমেন ইন অল কাইন্ডস অফ পোজেস, লুকিং ইনটু দ্য মিরর, ডুইং দেয়ার হেয়ার, প্লেয়িং অন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ড্যান্সিং, হান্টিং। ওই মন্দিরের ওখানে যে স্ট্যাচুগুলো দেখানো হয়েছে বা স্ট্যাচুগুলো ছিল, সেগুলো ফিমেলদের বিভিন্ন পোজ দেওয়ার ভঙ্গি, মানে ফিমেলদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। দ্য থিং হুইচ মেক্স দ্য প্রোটাগনিস্ট আনইজি ইজ দ্য জয়াস, playful, narcissistic existence of these women. She also wonders how the sculpture, necessarily a man, can envision and display women into an entirely smiling frame. আমাদের ফিমেল প্রোটাগনিস্ট সে বিস্মিত হয়েছে এটা দেখে যে হাউ দ্য স্কাল্পচার নেসেসারিলি এ ম্যান, একজন মেল ভাস্কর কি করে এনভিশন অ্যান্ড ডিসপ্লে ওমেন, মেয়েদেরকে এত সুন্দরভাবে দেখতে পারে এবং মেয়েদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে ইনটু অ্যান এন্টায়ারলি স্মাইলিং ফ্রেম, ইন অ্যান হ্যাপি ফ্রেম। দ্য জোভিয়াল পার্সপেক্টিভ অব দ্য ফিমেল ইজ পোর্ট্রেইড বাই এ মেল স্কাল্পচার। এইটা দেখে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট খুব বিস্মিত হচ্ছেন যে এটা কি করে সম্ভব। কারণ আমাদের ফিমেল প্রোটাগনিস্ট সবসময় তো প্যাট্রিয়ার্কাল সোসাইটির দ্বারা ডোমিনেটেড হচ্ছে, তার হ্যাপিনেসকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। তাই সে এই খোদাই করা ভাস্কর্যগুলো দেখে মেল ভাস্করের কথা ভেবে সে খুব বিস্মিত হচ্ছে। বিগিনিং এর লাইনটা আমি পড়ছি। উই লুকড ব্ল্যাটেন্টলি আউট অফ প্লেস হিয়ার। যেখানে হানিমুনে গেছে সেইখানে তারা অস্বস্তিকর পরিবেশের মধ্যে নিজেদেরকে খুঁজে পেল, মানে সেই জেলে পাড়া বা সমুদ্রের পাড়ে পরিবেশটা ভালো ছিল না। টিনি হাউসেস, অলমোস্ট মিনিয়েচার ওয়ান্স, বাট স্পাইক অ্যান্ড স্প্যান, এ লিটল প্যাথ সো ন্যারো দ্যাট if we stretched our arms we could touch the houses on both sides. Why had we come here? এই যে কোশ্চেন করছে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, এই কোশ্চেনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি সে বুঝতে পারছে না যে তারা কেন এসছে এখানে, মানে হানিমুনের মিনিংটা কি তার কাছে অস্পষ্ট। সে এইখানে এসেছে এবং তার যে উদাসীনতা, তার যে ইন্টারেস্ট নেই, অন্যমনস্কতা, সেইটা এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার এন্ডিংটা দেখি। অ্যাট লাস্ট মার্সিফুলি ইট ওয়াজ ওভার, সেক্সুয়াল ইন্টারকোর্স শেষ হয়েছে। সেটা তার কাছে একটা মার্সি, মানে সে রেহাই পেয়েছে। আনওয়ান্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স সেটা শেষ হয়েছে এবং সেই জন্য ইউজ করছে মার্সিফুলি, মানে সে যেন রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে। মাই বডি হ্যাভিং হেল্পড হিম বাই সাম স্ট্রেঞ্জ ইনস্টিংক্ট বিয়ন্ড অ্যান্ড আউটসাইড মি। আমার শরীর তাকে সাহায্য করেছে, মানে মেলকে সেক্স করতে সাহায্য করেছে। সে কিভাবে সাহায্য করেছে? বাই গিভিং emotional sexual expression. Though she was not interested, yet she had to do it to help the husband to arouse the sexuality for the sexual satisfaction. এই জন্য বলছি ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট বলতে প্রবণতা, যে সেক্সুয়াল ইনস্টিংক্ট, সেই ইনস্টিংক্টটা ফিমেলকে দেখাতে হয়েছে ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য মেল। সেক্স করার ইচ্ছে না থাকলেও তাকে সেক্সুয়াল এক্সপ্রেশন দিতে হয়েছে। সেই জন্য বলছেন যে স্ট্রেঞ্জ ইনস্টিংক্ট। অ্যান্ড দ্য ক্রাই আই গেভ ওয়াজ নট ফর দ্য ফিজিক্যাল পেইন বাট ফর দ্য ইন্ট্রুশন ইনটু মাই প্রাইভেসি, দ্য ভায়োলেশন অফ মাই রাইট টু মাই সেলফ। প্রোটাগনিস্ট বলছেন যে আমি যে চিৎকার করেছি সেটা আমার ফিজিক্যাল পেইন, বডিলি পেইন হয়েছে, যন্ত্রণা হয়েছে তার জন্য নয়। আমি চিৎকার করেছি দুঃখের কারণে, যে আমার প্রাইভেট জগতে, আমার নিজস্ব জগতে আরেকজন অনধিকারকারী
ঢুকে গেল, আমাকে দখল করে নিল, আমার উপর যেন আমার নিজের অধিকার নেই। মাই রাইট টু মাই সেলফ ইজ ভায়োলেটেড। আমার অধিকার নিজের প্রতি আর নেই, সেটা ক্ষুণ্ণ হয়েছে। কার দ্বারা ক্ষুণ্ণ হয়েছে? ইন্ট্রুডার, ট্রেসপাজার, সে হচ্ছে হাজবেন্ড, অনধিকারকারী। কারণ আমি তাকে পারমিশন দেইনি, আমার বিনা অনুমতিতেই সে সেটা করেছে, আমাকে ভোগ দখল করেছে। মাই রাইট টু মাই সেলফ ইজ নো মোর। সেই যে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তার কারণে আমি চিৎকার করেছি। দিস ক্রাই ইজ দ্য হার্ট রেন্ডিং ক্রাই আউটপোরিং ফ্রম দ্য ফিমেল সাইকি। আই ড্রিউ দ্য শিটস ওভার মাই সেলফ অ্যান্ড লে কোয়াইটলি। এখানে খুব সিম্বলিক, বলেছে আমি বিছানার চাদরটা আমার উপরে ঢেকে নিলাম এবং নীরবে শুয়ে থাকলাম। এখানে এই যে ঢেকে নেওয়াটা, দিস সিম্বলাইজেস দ্য separation, the isolation of the femininity, the female world, the female section of the society, isolation of the self, and quietly it symbolizes the domination of the patriarchy, the male section over the female section. The right of expression of the woman is violated here. Afraid to move, the movement is controlled. Thinking of nothing, the female is not able to think of herself. Her creativity, her thinking as a female, as independent one, is violated. My mind an absolute blank. In my head there is nothing to think about. I am nowhere in this world. My brain is blank. That means my brain cannot think individually. The individuality of the female is shattered. When sensation and feeling came back with a surge, my first thought was that I could not hear even the sea now. Here, sea is the symbol of freedom. The freedom is lost. I wondered why. Still, I realized that there was another sound drowning it. Another sound is suppressing the sound of freedom. The another sound is the sound of the male section, the domination of the male, the sounding, the trumpeting sound of the patriarchy is suppressing the sound of the freedom of the female. The cry arousing in the sea of the mind of the women is run over by the sound of the male domination. I looked at him. He was lying on his back. On his back. এটা খুব সিম্বলিক। তার মানে মেল ইজ দ্য ফ্রি ওয়ান। হি হ্যাজ দ্য ইন্ডিভিজুয়ালিটি। He is independent on his own back. Legs flung apart. The legs of the male is flung apart. That means he is very free to do anything for his own pleasure. When the legs are apart, then there is a free space between the legs. That means he is ready to engulf female identity, snoring loudly and steadily. The husband is snoring loudly. That means his voice is louder, suppressing the voice of the cry of the female. It symbolizes that he had the freedom of expression and his freedom is siding out the freedom of expression of the female. আজ এ পর্যন্ত থাক। থ্যাংক ইউ। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।